हेलो गुड मर्निंग राधे राधे আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের ক্লাস 10 এর যে কোষে দেখি 8 এর লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের একটি বড় প্রশ্ন 4 নম্বরের আসে এবং একটা এমসিকিউ এবং একটা এসিকিউ পরীক্ষাতে এসে থাকে। তো আজ প্রায় কিছুদিন অনেক দিন থেকেই আমার শরীর মানসিকগত দিক দিয়েও খুব খারাপ ছিলাম, সেই কারণে তোমাদেরকে যথাসময়ে ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। আজ আমি সব দিক থেকে সুস্থ, তাই আজ থেকে প্রায় রেগুলারলি তোমাদের ভিডিও আসবে এই চ্যানেলের মধ্যে। চলো বেশি কিছু না বলে, জীবনে তো সুখ দুঃখ তো সবই আসবেই, ভিডিওটি শুরু করি। দেখো, আজকে হচ্ছে তোমাদের লম্ব বৃত্তাকার চোঙ। এটা ক্লাস 10 এর পরিমিতি অধ্যায়ের অংশ। এক পরিমিতির একটা বিশেষ অংশ যেমন আয়তঘন ছিল, তেমনি এখানে লম্ববৃত্তাকার চোঙ। প্রথমে আসি লম্ববৃত্তাকার চোঙের ধারণায়, যে লম্ববৃত্তাকার চোঙটা কি জিনিস। দেখো, ঘরে তোমরা গ্লাসে জল খেয়েছো, কাঁচের গ্লাসে হোক বা স্টিলের গ্লাসে, যে কোনো গ্লাসে জল খেয়েছো, তো সেটাও একটা, ওই গ্লাসটাও একটা জ্যামিতিক আকার হচ্ছে চোঙ। আবার দোকানে পেট্রোল নিতে যাওয়ার সময় 1/2 লিটার 1 লিটার পেট্রোল বা কেরোসিন যার সাহায্যে মাপা হয়, সেটাও একটা চোঙের আকার। আবার আমাদের যে কলম, এটাও একটা চোঙের আকার। অতএব একটা চোঙ আমাদের বাস্তব জীবনে আমরা একে ব্যবহার করেই থাকি, তাই এই সম্পর্কে আমাদের জানা একান্তই প্রয়োজনীয়। তো চলো একটু জেনে নিই। তার আগে তোমাদের দেখো চোঙটা তৈরি হলো কিভাবে। দেখো, এটা একটা কি, এটা একটা খাতা নাকি, খাতার একটা অংশ। তো দেখো, এই যে এই খাতাটা, এটা একটা জ্যামিতিক আকার, কি বলো না, এই যে খাতাটা রয়েছে, এটা কি ধরনের জ্যামিতিক আকার, এটা একটা আয়তকার নাকি, এটা একটা আয়তকার। দেখো, এই খাতাটার ছবিটাই আমি এখানে এঁকেছি, বুঝতে পেরেছো? এ বি সি ডি, এটা একটা খাতা, যার দৈর্ঘ্য হচ্ছে এটা এবং প্রস্থ হচ্ছে এটা নাকি। দেখো, এই খাতার যে জ্যামিতিক আকার আয়তক্ষেত্র, এটার সাহায্যে আমরা চোঙ তৈরি করতে পারি। দেখো কিভাবে চোঙ তৈরি করছি। দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, অর্থাৎ এটা দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি এবং প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি। এখন দেখো, খাতাটা আমি মুড়বো, মুড়ে একটি আলাদা জ্যামিতিক আকার তৈরি করছি, তৈরি করলাম। দেখো, এটা কি ধরনের, একটা যেটাকে ফু দেওয়া হয় না, ফুকরোলের মতো হয়েছে, যার কি এটা একটা কি বৃত্ত। এটা দেখো একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত, বুঝলে, এটাও বৃত্ত, এটাও বৃত্ত, বুঝতে পেরেছ, দুটোই বৃত্ত। তাহলে দেখো, এই যে বৃত্তাকার রূপটি গঠন করলো, এই বৃত্তাকার রূপটা কার রূপ, এটা এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যের রূপ। যেহেতু দৈর্ঘ্যটাকে আমরা সম্পূর্ণ বেঁকিয়ে কি তৈরি করলাম, একটা বৃত্তের আকার দিলাম, এবং এইটাই হচ্ছে চোঙ। যেহেতু দুমুখেই খোলা রয়েছে, তাই দুটা মুখেই দুমুখ খোলা, এটা চোঙ। আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য, সেটাই চোঙের বৃত্তের পরিধি বা গোলক বৃত্তের পরিধি, বুঝতে পেরেছ? দেখো, তাহলে এখন আসি তল সংখ্যা কাকে বলা হয়। দেখো, তল, এটার কটা তল রয়েছে, এইটা একটা তল, এটাও একটা তল, আর এটাও একটা তল। তাহলে এটা কি, এটা একটা বক্রতল, আর এগুলো কি একটা সমতল। তা এখানে একটা সমতল নিচে রয়েছে, উপরে রয়েছে একটা সমতল। তাহলে কটা সমতল, একটা চোঙের দুটি সমতল, একটা বক্রতল নাকি। তাহলে লেখো তোমরা। তাহলে প্রথমে জিনিস হচ্ছে জেনে নেওয়া প্রয়োজন যে একটি চোঙের বক্রতল হচ্ছে একটি এবং সমতল হচ্ছে দুটি। বুঝতে পেরেছো কি পারোনি বলো? এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা কি হলো, যে আমরা দৈর্ঘ্যটাকে বেঁকিয়ে সেটাকে আমরা চোঙের আকার দিলাম। তাহলে যেটা আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি নাকি, যেটাই আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো, যেটাই আমার এই যে আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো, দৈর্ঘ্যটাকে মুড়িয়ে আমরা কি পরিণত করছি, চোঙে। তাহলে কোনটা মুড়ছি, দৈর্ঘ্যটাকে। আচ্ছা, যেটা প্রস্থ, সেটা তো এটা, অতএব যেটা প্রস্থ সেটাই উচ্চতা, এবং আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য, সেটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি। বুঝতে পেরেছ? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে বলতো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অতএব এল ইন্টু বি হয়তো। তাহলে আয়তক্ষেত্রের যেটি দৈর্ঘ্য, সেটাই তো আমার হচ্ছে পরিধি,
চোঙের, সেটা হচ্ছে চোঙের পরিধি, মানে এটা টোটাল, এটা বৃত্তের পরিধি। আচ্ছা বৃত্তের পরিধি সমান কি হবে বলতো, 2 পাই আর, হয়তো 2 পাই আর। যদি সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে সেই বৃত্তের পরিধি হয় 2 পাই আর। অতএব এল সমান, এল এর জায়গায় আমরা 2 পাই আর লিখতে পারি, তাহলে 2 পাই আর ইনটু এখানে বি, বি হচ্ছে আমার প্রস্থ, যেটা প্রস্থ সেটাই তো আমার চোঙের উচ্চতা। দেখো এই যে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, দেখো দৈর্ঘ্যটাকে আমি বাঁকালাম, দৈর্ঘ্যটাকে বেঁকেছে এবং এটা চোঙের আকার রূপ নিয়েছে, চোঙের রূপ নিয়েছে, এবং যেটা আমার এই প্রস্থ রয়েছে সেটাই তো আমার উচ্চতা। বুঝতে পেরেছো তো, যেটাই প্রস্থ সেটাই উচ্চতা। তাহলে প্রস্থের জায়গায় আমরা এইচ লিখতে পারি, অতএব 2 পাই আর এইচ। এই যে 2 পাই আর এইচ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হইতো, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থের জায়গায় আমার 2 পাই আর এইচ হচ্ছে। এই 2 পাই আর এইচ কি বলতো, এটা হচ্ছে আমার তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। বুঝতে পেরেছো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটা মাথায় রাখবে। বক্রতলের ক্ষেত্রফল হলো। এবারে আসি আরেকটা সূত্র, হচ্ছে চোঙের একটা সমগ্র তলও তো রয়েছে, যেহেতু একটা বক্রতল দুটা সমতল রয়েছে, আর মোট পুরো তলটা সমান কি সমগ্র তল। অতএব চোঙের যেহেতু দেখো এটাও একটা তল, এটাও একটা তল, আবার এটাও একটা তল, তিনটি তল। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে, দেখো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতল যেটা রয়েছে বক্রতলের ক্ষেত্রফল যুক্ত আর কটা তল রয়েছে, বাকি যে দুটো তল, দুটো তল কি কি, বাকি দুটি তলের ক্ষেত্রফল। বাকি তো চোঙের যে বক্রতল রয়েছে, এই বক্রতলটার ক্ষেত্রফল কত, আগে তো বের হয়েছে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, প্লাস বাকি যে দুটো তল, বাকি দুটো তলের আকার কি না সমতল, জ্যামিতিক আকার কি না এই বাকি দুটো তল হচ্ছে বৃত্ত। আচ্ছা বৃত্তে, একটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, দুটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর স্কয়ার, নাকি তাহলে 2 পাই আর স্কয়ার। বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে দেখো কি কি কমন যেতে পারে, আমাদের 2 পাই আর কমন নাও, 2 পাই আর কমন নিয়েছি, এখানে কি বেঁচে রয়েছে এইচ, এইচ প্লাস এখানে কি একটা রইবে আর, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয় 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। এটা কি এককটা হবে বর্গ একক, বর্গ একক। আবার একটা রয়েছে, তাহলে চোঙের একটা বক্রতল, একটা হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, আরেকটা আছে চোঙের আয়তন। যদি আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি ফর ভলিউম, তাহলে চোঙের আয়তন সমান হয় পাই আর স্কয়ার এইচ, চোঙের আয়তন সমান হয় পাই আর স্কয়ার এইচ, চোঙ ঘন একক। বুঝতে পেরেছ, তাহলে চোঙের তিনটি সূত্র আপাতত, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন। ভালো করে বুঝে নাও, লিখে নাও, তারপর আমরা অঙ্কে আসি। আশা করি তোমাদের সূত্রগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সূত্র বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে আমরা এক্সারসাইজে আসি, শুরু করি। কোষে দেখি 8 পেজ নম্বর 146 বের করো। 1 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে, 2 নম্বর প্রশ্নের উত্তরও আলোচনা করা হয়েছে। আজকে 3 থেকে শুরু করি। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের বেসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুব মন দিয়ে বুঝো। এটা একটা লম্ববৃত্তাকার ড্রাম, যার বলিস বেস হচ্ছে 28 সেন্টিমিটার, মানে এ বি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে 28 সেন্টিমিটার।
বেস হচ্ছে 28 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া নেই, উচ্চতা h ধরে নাও, এবং বলা হয়েছে যে ক্ষেত্রফল 2816 বর্গ সেন্টিমিটার সেমি স্কয়ার। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার ড্রাম, যার বেস দেওয়া রয়েছে 28 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে 2816 বর্গ সেন্টিমিটার। এখানেই কেবল খুঁজেছি যে এই যে উচ্চতাটা, সেই উচ্চতাটা কত। এখানে উচ্চতা যদি আমরা h ধরে নিই, তাহলে বলেছি যে এর সমগ্র তল স্টিলের পাত দ্বারা ঢেকে দেওয়া হবে। অর্থাৎ কি, এই বক্রতলটা স্টিলের পাত দ্বারা ঢাকানো হবে এবং যে দুটো সমতল রয়েছে সেগুলো স্টিলের পাত দ্বারা ঢাকানো হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে এই যে 2816 বর্গ সেন্টিমিটার, এটা এই সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করা হয়েছে। তাহলে আমরা এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করি। ধরি উচ্চতা সমান h সেন্টিমিটার, উচ্চতা ধরা হলো h সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি সূত্রে জেনেছি, 2 πr ইনটু r প্লাস h। এই সূত্রটা আমরা জেনেছি যে সমগ্র তলের ক্ষেত্রফল, নাকি? ব্যাসার্ধটা দেওয়া রয়েছে বেস দেওয়া রয়েছে 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে? বেসের অর্ধেক সমান 14 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফলটাই হচ্ছে 2816 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব শর্তানুসারে, দেখো মন দিয়ে বুঝো, হ্যাঁ, শর্তানুসারে 2 πr ইন্টু r প্লাস h সমান 2816। যেহেতু এটা সমগ্র তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এবার মানগুলো পুট করো। দেখো 2 পায়ের মান কত? 22/7। আর এর মান কত দেওয়া রয়েছে? 14 ইন্টু 14 প্লাস h দেওয়া রয়েছে, তো সমান 2816। ওকে, এখানে দেখো কাটো, 7 2 14। দেখো এই পাশে কেটে যায়, তাহলে 11 দিয়ে কাটো। দেখো 11 দুগুণে হয় 22, 14 দুগুণে 11 দুগুণে হয় 22, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 6 এ 28, 61 হচ্ছে, 5 11 55, 55 6 এ 61 হয় 66, 6 11 66। ওকে, দেখো 2 এইগুলা গুণ করো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়তো, তাহলে 14 প্লাস h সমান 256 বাই 14 প্লাস h সমান 256 বাই 8 লিখতে পারি। বলো লিখতে পারি কি নেই? 8 দ্বারা কাটো, 3 8 24, 8 দুগুণে 16, তাহলে 14 প্লাস h সমান 32 আর h সমান 32 বিযুক্ত 14 সমান 18। অতএব লিখতে পারি যে এই লম্ব বৃত্তাকার চোঙের ড্রামটির উচ্চতা সমান 18 সেন্টিমিটার, h সমান 18 সেন্টিমিটার। বলো বুঝতে পারছো কি নাই? লিখে নাও। 4 নম্বর অঙ্ক, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার বেসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? দেখো একটা পিলার আঁকি। পিলার কেমন হয়? লম্ব বৃত্তাকার। দেখো এটা একটা পিলার এবং পিলারের বলা হয়েছে যে এই পিলারটা সমগ্র তল পুরোটাই ঢালাই করতে যে পরিমাণ মশলা লাগবে সেই মশলার আয়তন নির্ণয় করতে হবে, নাকি? তাহলে দেখো কি কি দেওয়া রয়েছে। পিলারের দেওয়া রয়েছে, প্রথম পিলারের বেস সমান 5.6
ছয় ডেসিমিটার ডিএম। ওকে, 5.6 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসার্ধ সমান 5.6/2 সমান 2.8 ডেসিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কি কি দেওয়া রয়েছে? উচ্চতা, কতটা লম্বা পিলারটা, উচ্চতা এইচ সমান দেওয়া রয়েছে 2.5 মিটার। এই মিটারকে ডেসিমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয়? 10 দ্বারা গুণ করতে হয়। তাহলে 2.5 ইন্টু 10 সমান হবে কত? এই দশমিকটা তুলে দাও, 10 10 কেটে দাও, তাহলে হচ্ছে 25 ডেসিমিটার। ওকে, 25 ডেসিমিটার। তাহলে বলছে কতটা পরিমাণ মশলা লাগবে। তাহলে একটা পিলারের যদি আমরা আয়তন বের করি তবে বোঝা যাবে। তাহলে একটি পিলারের আয়তন, একটি পিলারের আয়তন কত হয়? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ পরিমাণ মশলা লাগবে। তাহলে পায়ের মান কত? 22/7। আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে আমার 2.8, আর স্কোয়ার রয়েছে তাহলে দুবার 2.8, তাহলে 2.8 ইন্টু 2.8 পাই আর স্কোয়ার হয়ে। এবারে এইচ এর মান কত হচ্ছে আমার? 25। দেখো, বুঝতে পেরেছ? এবার দেখো দশমিকটা তুলে নিচ্ছি। দশমিকটা তুলে নাও। দশমিকের জন্য একটা এক, আর যেটা সংখ্যা তোটা শূন্য একটা সংখ্যা। আবার এখানে রয়েছে একটা দশমিক, এই দশমিকটা তুলে নাও 10 হচ্ছে। তাহলে দেখো কাটো, 4 7 হয় 28, হয়তো 4 7 28। আবার দেখো কত কত দ্বারা কাটবে? 4 ইন্টু 25 হয় 100, 10 দশাং 100, হয়তো। তাহলে 10 10 100, 4 25 হয় 100। তাহলে এখন কাটো, 22 ইন্টু 28, 22 ইন্টু 28, 28 ইন্টু 22 যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের 28 দুগুণে 56 6, 28 দুগুণে 56 6 হাতে রইল 5, 28 দুগুণে 56 আর 5 61, 616 ঘন ডেসিমিটার। 616 ঘন ডেসিমিটার। তাহলে একটি পিলারে মশলা লাগে 616 ঘন ডেসিমিটার। অতএব তাহলে লেখো এখানে দুটি পিলারে কতটা মশলা লাগবে, এটা তোমরা নিজেরা উত্তর করো। দুটি পিলারে মশলা লাগবে কত? 616 ইন্টু 2 সমান 1232 ঘন ডেসিমিটার। তাহলে দুটি পিলারে মোট মশলা লাগছে 1232 ঘন ডেসিমিটার, নাকি? প্রতি বর্গ মিটারে প্লাস্টার করতে 125 টাকা খরচ হয়। আচ্ছা, পিলারের কোনটা প্লাস্টার করবো বলো তো? এইটুকুটা প্লাস্টার করা যায়। উচ্চতাটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। অতএব একটি পিলারে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো? বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয় আমাদের? 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ। এখানে দেখো প্রতি বর্গ মিটারে বলা হয়েছে, কত খরচ হবে। তাহলে 2 পায়ের মান কত? 22/7। পাই আর এর মান কত? আর এর মান বলা হয়েছে, আর এর মান দেওয়া হয়েছে 2.8 ডেসিমিটার। 2.8 এটা ডেসিমিটার রয়েছে, তাহলে একে মিটারে প্রকাশ করতে হবে। যেহেতু বলা হয়েছে প্রতি বর্গ মিটারে, তাই 2.8 এর ডেসিমিটার আছে। ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয়? মিটার ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে সেখানে 10 দ্বারা ভাগ করতে হয়, তাই এখানে 10 দ্বারা ভাগ করলাম। 2 পাই আর হলো ইনটু এইচ এর মান কত দেওয়া রয়েছে? 2.5 মিটার। মিটার দেওয়া রয়েছে, তাহলে 2.5। ওকে, এবারে দশমিক গুলো উঠে দাও। দশমিকের জন্য একটা 1 একটা 0, এখানেও দশমিকের জন্য একটা 1 একটা 0। ওকে, এবারে কাটাকাটি করো। দেখো 7 দ্বারা কাটো, 4 7 28। আবার দেখো 4 25 হয় 100, আর 10 দশাং হয় 100। ওকে, কেটে দাও। তাহলে কত হচ্ছে? 22 দুগুণে 44/10, 44/10 বর্গ মিটার। ওকে, 44/10 বর্গ মিটার। এটা হচ্ছে একটি পিলারের সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে কটা পিলার রয়েছে? দুটি পিলারের। তাহলে দুটি পিলারের
দুটি পিলারের ক্ষেত্রফল কত হবে 2 ইন্টু 44/10 সমান 88/10 বর্গ মিটার। ওকে, তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত 125 টাকা, আর এটাতে কত খরচ হয় তবে বের হয়ে যাবে। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 125 টাকা। ওকে, তাহলে 88/10 বর্গ মিটারে কত খরচ হচ্ছে দেখো, 88/10 বর্গ মিটারে খরচ হয় 88/10 ইন্টু 125। ওকে, কত দ্বারা কাটবে দেখো, 5 দ্বারা কাটতে পারি আমরা। 5 2 10, 5 25 125। ওকে, আর 44 2 88। ওকে, 44 ইন্টু 25। দেখো 44 টাকে আমরা কেমন কেমন করতে পারি, 4 11 44, 4 ইন্টু 11 ইন্টু 25। দেখো 4 25 হয় 100, আর 100 11 100 1100 টাকা। ওকে, তাহলে আমার দুটো পিলারের যে প্লাস্টার করতে 1100 টাকা খরচ হবে, এবং সেখানে 1232 ঘন ডেসিমিটার মশলার প্রয়োজন হবে। বুঝতে পেরেছ? দেখো লিখে নাও। দেখো 5 নম্বর অঙ্ক, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্বেশ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? তাহলে এখানে সবকিছু দেওয়া রয়েছে। বেস কত বলা হয়েছে, গ্যাস সিলিন্ডারের বেস হচ্ছে তোমার কত, 2.8 ডেসিমিটার। ওকে, ব্যাসার্ধ হচ্ছে কত, 2.8/2 সমান কত 1.4 ডেসিমিটার। ওকে, লম্বা তার মানে উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে সেই গ্যাস ট্যাঙ্কির উচ্চতা কত দেওয়া রয়েছে, h উচ্চতা h সমান দেওয়া রয়েছে 7.5 ডেসিমিটার। তাহলে দেখো ব্যাসার্ধ রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে, ঠিক আছে। এবারে তাহলে ওজন দেওয়া রয়েছে, কত, 15.015 কেজি। আচ্ছা, এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করে নিই নিজের সুবিধার জন্য, যেহেতু 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন বলা হয়েছে, তাহলে এটাকে গ্রামে প্রকাশ করে নাও। তাহলে একে 1000 দ্বারা গুণ করতে হয়, তাহলে 15.015 ইন্টু 1000। আচ্ছা, এই দশমিকটা তুলে নাও, দশমিকের জন্য একটা 1, আর কটা সংখ্যা রয়েছে 3টি, তাই 3টা 0। বুঝতে পেরেছ? তাহলে 3টে 0 কেটে যায়, 1000 কেটে যায়, তাহলে 15,015 গ্রাম। ওকে, তাহলে সেই গ্যাস ট্যাঙ্কির ওজন হচ্ছে 15,015 গ্রাম। এখন তাহলে সেই গ্যাস ট্যাঙ্কির আয়তন কত হবে বলতো? যেহেতু গ্যাস ট্যাঙ্কিটি লম্ব বৃত্তাকার চোঙ, সেই হিসেবে গ্যাস ট্যাঙ্কির আয়তন কত হবে বলো? আয়তন হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই এর মান কত, 22/7। আর এর মান কত, আর এর মান দেওয়া রয়েছে 1.4 ডেসিমিটার। তাহলে 1.4 ইন্টু 1.4, যেহেতু আর স্কোয়ার রয়েছে তাই 1.4 ইন্টু 1.4 পাই আর স্কোয়ার হয়েছে, ইন্টু এইচ এর মান কত দেওয়া রয়েছে 7.5। ওকে, তাহলে এখন কাটাকাটি করে আমরা কি পেতে পারি তা একবার দেখে নিই। দেখো দশমিকটা তুলে নিই 10, দশমিকটা তুলে নিই 10, এই দশমিকটা তুলে নিই 10। ওকে, 7 2 14, 5 দ্বারা কাটো, 5 2 গুণে 10, 5 15 75। এই দুই কেটে গেল, আর কি কি থাকছে দেখো তো, আবার কাটো 5 দিয়ে, 5 2 গুণে 10, 3 5 15, 2 দিয়ে কাটো, 7 2 14। ওকে,
তাহলে কি কি থাকছে, কি কি চলে যাচ্ছে, দেখো থাকছে আমার 22 ইন্টু 7 ইন্টু 3 বাই 10। এটা কি হচ্ছে আয়তন ঘন ডেসিমিটার। ওকে, 3/66, 666 যত হয় এটা এটা এইভাবে রেখে দাও। ওকে, তাহলে এই এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে এটা 15,015। তাহলে লিখতে পারি আমরা এই 22 ইন্টু 7 ইন্টু 3 বাই 10 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন সমান 15,015 গ্রাম, জিএম গ্রাম। ওকে, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে বলো? 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হয় কত? 15,015 বাই কত? এটা 22 ইন্টু 7 ইন্টু 3 বাই 10। এটাকে আবার ক্যালকুলেশন করো, কত হয় দেখো? 15,015 গুণিত এটা কি 10টা উপরে উঠে যাবে, 10 বাই কত হবে? 22 গুণিত 7 গুণিত 3, এটা হবে। তাহলে এবারে কাটাকাটি করো, দেখো 11 দ্বারা কাটবে, 15,000 11 কে 11, 4 15 3 11 33, 7 40 71, 6 11 66, 5 11 55, 11 দুগুণে 22। ওকে, আবার 7 দ্বারা এটাকে কাটবে, দেখো 7 কে 7, 6 13, 7 9 63, 5 7 35, 3 দ্বারাও কাটা যাবে, 3 6 18, 3 5 15, 5 দুগুণে 10। ওকে, এটা 65 ইন্টু 5, 5 65 কত হয় দেখো তো? 5 5 25 এর 5, 5 30 আর 2 32, তাহলে 325 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে 325 গ্রাম। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে না পরিষ্কার ভাবে। দেখো 6 নম্বর অঙ্ক বলা হয়েছে সমান বেস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 পূর্ণ আছে। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের বেসের একটি জারে রাখা হয় তবে জারের অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের বেস 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? দেখো যেমনটা ছবিতে আমরা এঁকেছি, এই 3টি জারে H2SO4 গ্যাস রয়েছে। টোটাল আয়তনের প্রথমটি 2/3 অংশ রয়েছে, দ্বিতীয়টিতে 5/6 অংশ এবং তৃতীয় জারে রয়েছে 7/9 অংশ H2SO4 গ্যাস। এই H2SO4 অ্যাসিডটা একটা নতুন জারে ঢালা হলো। বুঝতে পেরেছ? নতুন জারে ঢালা হলো, সেই ঢালার পর সেই নতুন জারের উচ্চতা হলো 4.1 ডেসিমিটার এবং সেই নতুন জারের বেস হচ্ছে 2.1 ডেসিমিটার। তাহলে বলেছে এই 3টি জার, এই 3টি জারের বলা হয়েছে যে উচ্চতা কত, যেহেতু 3টে জারের বেস একই এবং উচ্চতাও একই বলা হয়েছে, তাহলে 3টি জারের উচ্চতা আমি এখানে H ধরে নিচ্ছি। প্রত্যেকটি জারের উচ্চতা হচ্ছে H এবং আয়তনও একই হবে, যেহেতু বেস এবং উচ্চতা একই সেই হিসাবে আয়তনও একই হবে। কিন্তু প্রত্যেকটি জারে কি এই H2SO4 অ্যাসিড যেটা সেটা কি একই রবে? নিশ্চয়ই নাই, যেহেতু প্রথম জারে 2/3 অংশ, দ্বিতীয় জারে 5/6 অংশ এবং তৃতীয় জারে মোট আয়তনে 7/9 অংশ রয়েছে। তাহলে প্রথম জারে আমি ধরে নিয়েছি আয়তন V1, দ্বিতীয় জারের আয়তন V2 এবং তৃতীয় জারের আয়তন V3, এগুলো ধরে নিচ্ছি নাকি? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জারের আয়তন
সমান V1 V2 এবং V3 তিনটি জারের আয়তন, এবং নতুন জারের আয়তন বড় হাতের ভি ধরলাম। নতুন জারের আয়তন সমান ভি। তাহলে শর্তানুসারে দেখো এটার মোট আয়তন, প্রথম জারের মোট আয়তন কত V1, তাহলে V1 এর বলা হয়েছে কত 2/3 অংশ, তাহলে 2/3 অংশ। ওকে, প্লাস দ্বিতীয় জারের আয়তন V2, তাহলে এর বলা হয়েছে কত 5/6 অংশ। ওকে, প্লাস তৃতীয় জারের কত আয়তন V3 সমান বলা হয়েছে 7/9 অংশ। এটা হয়েছে সমান বলা হয়েছে, তাহলে এই তিনটে জারের মোট আয়তনটা হবে এটা এর আয়তন, তাহলে এর আয়তন হচ্ছে V। ওকে, বুঝতে পেরেছ? এখন প্রশ্ন আসতে পারে যে এই যে V1 টা কত হবে, V1 হবে পাই r স্কয়ার h, তাহলে পাই r স্কয়ার ইনটু h ইনটু 2/3 প্লাস এক্ষেত্রেও পাই r স্কয়ার h ইনটু 5/6 প্লাস তৃতীয় ক্ষেত্রেও পাই r স্কয়ার h ইনটু 7/9 সমান তৃতীয় ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রেও v এর আয়তন হবে পাই r স্কয়ার h। দেখো প্রথম তিনটি জারের ক্ষেত্রে বলা আছে সমান বেশ এবং সমান উচ্চতা। এই প্রথম তিনটি জারের বেশ এবং উচ্চতা সমান, সেই অনুসারে r এবং h এর মান সমান, এবং r h এর মান যদি সমান হয় তাহলে পাই r স্কয়ার h এর মানটা হয় প্রত্যেকের ক্ষেত্রে সমান। তাহলে পাই r স্কয়ার h এর ক্ষেত্রে কমন নেই, তাহলে 2/3 যুক্ত 5/6 যুক্ত 7/9 সমান কত হবে পাই। এক্ষেত্রে পায়ের মান পাই রাখি, r স্কয়ারের মান কত হবে, r এর মান এখানে দেওয়ার বেস দেওয়া রয়েছে 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ এখানে কত হবে বলো তো, ব্যাসার্ধ হবে 2.1/2, তাহলে এখানে 2.1/2, r স্কয়ারের মান যেহেতু 2.1/2, আর এক্ষেত্রে h বলা হয়েছে 4.1 ডেসিমিটার, তাহলে 4.1। ওকে, বুঝতে পেরেছ? এক্ষেত্রে দেখো তো এই ক্ষেত্রে পায়ের মান তো পায়ে থাকবে। আচ্ছা, r এর মান কত হতে পারে, এখানে r এর মান দেওয়া রয়েছে, প্রত্যেকের বলা হয়েছে বেস 1.4 ডেসিমিটার, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে 1.4/2, তাহলে 1.4/2 ইনটু 1.4/2 ব্যাসার্ধ বের করানো হলো। এইচ এর মান দেওয়া নেই, এইচ এর মানটাই নির্ণয় করতে হবে। আচ্ছা, এগুলোর লসাগু কত, এগুলোর লসাগু হচ্ছে 9, 3, 6 এবং 9 এর লসাগু কত, 3, 6 এবং 9 এর লসাগু হচ্ছে কত হবে বলো, 3, 6, 9 18। এই ক্ষেত্রে 3 এবং 3, 6, 9 এর লসাগু 18 তোমরা বের করে নেবে। তাহলে দেখো 3, 6 এ 18, 6 দুগুণে 12 প্লাস 6, 3 এ 18, 3, 5 এ 15 প্লাস 9 দুগুণে 18, 14 সমান পাই ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1। ওকে, এবারে দেখো কাটাকাটি করো। প্রথমে দেখো পায়ে পায়ে কেটে যায়, আবার এখানে 2 এখানে 2, নিচে এদিকেও 2 এদিকেও 2 কেটে যায়। এদিকে দেখো দশমিক গিলাও কেটে যায়, একটা দশমিক, এ পাশেও একটা দশমিক রয়েছে, তাহলে দুপাশে দুটা দশমিক কেটে যাচ্ছে। আবার দেখো 7 দ্বারা, দেখো 7 দুগুণে হয় 14, এখানে 3 7 হয় 21, সমানের এই পাশে ওই পাশে কেটে যায়, তোমরা এইভাবেও কাটা যায়। আবার সমান বাম পক্ষের গুলো ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়, সেভাবেও কাটা যায়। একেও 7 দ্বারা কাটো, 7 দুগুণে 14, 3 7 21। ওকে, তাহলে এখানে কি কি রয়েছে দেখো বেঁচে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 ইন্টু h ইন্টু 15 12 হচ্ছে আমার 27, 27 এর 4 31, 10 41, তাহলে 41/18 সমান এখানে কি কি বেঁচে রয়েছে, 3 3 9 ইন্টু 4.1 এগুলো বেঁচে রাখছি। চাই যে 4.1 এটাকে দশমিকতে উঠিয়ে দাও, তাহলে 10 হয়। এবারে কাটো, দেখো
41 ইন্টু 41 কেটে যায় অবশ্যই। তাহলে আমার কত হচ্ছে দেখো তো, এইচ, আচ্ছা এখানে 4 রয়েছে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18 কাটো। তাহলে কি কি রয়েছে এখানে, 2h/9 এই পাশে, তাহলে h সমান কি হবে বলতো, এখানে 9 গুণিত এই 9টা এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে 9/10, 2টা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে 10 দুগুণে 20, 9 81/20 সমান কত হবে দেখো তো, 4 20 দিয়ে 81 কে যদি ভাগ করা হয় তাহলে 4 20 হয় 80, 1 দশমিক দিয়ে একটা শূন্য আর একটা শূন্য দিয়ে একটা শূন্য, 5 20 100, 4.05 কি ডেসিমিটার। তাহলে যে গ্যাস জার মতো ওই প্রত্যেকটি গ্যাস জারের বেশ উচ্চতা হচ্ছে 4.05 ডেসিমিটার। দেখে নাও অঙ্কটা, লিখে নাও, তারপরে আবার পরেরটা করছি। বলা হয়েছে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে। প্রথমে ছবিটা বুঝো, একমুখ খোলা বলা আছে, দেখো একমুখ খোলা রয়েছে, তাহলে এর আমার ক্ষেত্রফলের প্রয়োজন নেই, অতএব একমুখ খোলা বিশিষ্ট পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই একটি তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল। বেশ বুঝতে পেরেছ? তাহলে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল কি হতে পারে, দেখো বক্রতল 2πRh প্লাস কি হবে এইটার ক্ষেত্রফল এই বৃত্তটার, তাহলে πr²। ওকে, বুঝতে পেরেছ? 2πRh ইন্টু প্লাস πr², এইটার মান দেওয়া রয়েছে 2002 বর্গ সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে লিখতে পারি আমরা, শর্তানুসারে 2πr প্লাস πr² সমান 2002 লিখতে পারি। এখানে দেখো এই যে পুরোটা এখানে বেস দেওয়া রয়েছে, এটা 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে বলতো? ব্যাসার্ধ সমান হয় 14/2 সমান 7 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো পাই আর কমন যাবে, এখানেও পাই আর কমন যাবে, তাহলে পাই আরটা কমন লাও, পাই আর, তাহলে এখানে রয়েছে 2h প্লাস আর সমান 2002। ওকে, পায়ের মান কত 22/7, আর এর মান কত 7 ইন্টু 2h প্লাস আর এর মান 7 সমান 2002। তো দেখো সাথে সাথে কেটে গেল, 11 নিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 কে 11 হইল, 9 20 90, 8 11 88, তাহলে 182 হচ্ছে। আবার 2000 কাটাকাটি করো, 2 দিয়ে কাটছে, 9 দুগুণে 18, 2 1 কে 2, 91 দুগুণে 182। তাহলে এখানে 2h প্লাস 7 সমান হচ্ছে আমার 91। ওকে, আর 2h সমান 91 বিযুক্ত 7 সমান কত হবে বলো তো? 7 কত 11, 4 11 84, তাহলে 2h সমান 84 আর h সমান কত হবে 84/2 সমান 42 কি হবে সেন্টিমিটার রয়েছে। তাহলে বলা হয়েছে যে কত লিটার জল ধরবে এই পাত্রটিতে। তাহলে লিটার যেহেতু বলা হয়েছে, আমরা কি জানি বলতো, 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার। এটা মনে রাখবে, 1 ঘন ডেসিমিটার। তাহলে ঘন ডেসিমিটার যেহেতু বলা হয়, তাহলে এই যে সেন্টিমিটারে আছে একে ডেসিমিটারে প্রকাশ করতে হবে এই এর মানটাকে। তাহলে এই সমান আমরা লিখতে পারি 42 সেন্টিমিটারকে ডেসিমিটারে প্রকাশ করতে হলে 10 দ্বারা ভাগ করতে হয়, 42/10
ডেসিমিটার ডিএম। তাহলে আয়তন কত হবে? অতএব আয়তন সমান কি হয় পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের মান কত? 22/7। আর এর মান কত? পায়ের মান হচ্ছে 22/7। এখানে আর এর মান কত বলো তো? আর এখানে কত দেওয়া রয়েছে? ব্যাসার্ধ রয়েছে 7 সেন্টিমিটার। তাহলে একেও তো ডেসিমিটার প্রকাশ করতে হবে। তাহলে 7/10 পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান কত? 42/10। ওকে, তাহলে 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 42/10। ওকে, এখানে দেখো 7 7 কেটে যায়, 7 22 হয় 154। 154 ইন্টু 42 কত হচ্ছে দেখো? 154 ইন্টু 42 কত হবে দেখো তো? 154 ইন্টু 42, 154 ইন্টু 42 টাকে 40 প্লাস 2 যদি করি তাহলে হয় কত? এখানে দেখো এবারে 154 ইন্টু 40, 154 ইন্টু 40 কত হয়? 4 4 16, 6 হাতে রইল 1, 4 5 20 আর 1 21 আর 1 হাতে রইল 2, 4 1 4 আর 2 6, 40 54 4 54 616 ইন্টু 0 দিছি প্লাস এবারে 154 দুগুণে কত হয় বলো তো? 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0 হাতে রইল 1, 6468/1000 সমান কত? 6.468। যেহেতু 3টা শূন্য রয়েছে নিচে তাই 3টার আগে দশমিক, এত 6.468 লিটার জল ধরবে এই পাত্রে। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও পরিষ্কার ভাবে। যদি তোমরা কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়া আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ফোন করে জেনে নিতে পারো। কেমন? চলো দেখো 8এর অঙ্কটা কেমন। যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট, এটা পাম্প সেট একটা পাইপ, হ্যাঁ, মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? 1 ঘন্টায় মানে কি 60 মিনিটে। তাহলে 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। এটা কি এই যে 2500 মিটার, এটাকে আমরা ধরে নিই এইচ, যাকে উচ্চতা বলা হয়। তাহলে পাইপটি 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তাহলে 1 মিনিটে পাইপটি কত লিটার জলসেচ করতে পারে সেটা দেখতে হবে। তাহলে লিটারের সাথে কেবল ডেসিমিটারের সম্পর্ক রয়েছে, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে পাইপটি 1 মিনিটে জলসেচ করতে পারে। তাহলে কতটা জলসেচ করতে পারবে বলো? 1 মিনিটে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার ইন্টু এইচ পরিমাণ জলসেচ করতে পারবে। তাহলে পায়ের মান কত আমাদের? 22/7। ওকে, আর এর মান কত? যেহেতু বেস বলা হয় যে 14 সেন্টিমিটার, সেই হিসেবে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এবং যেহেতু এটাকে ডেসিমিটার প্রকাশ করতে হয় তাই 7/10 ডেসিমিটার। তাহলে 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচের মান কত এখানে হবে? এইচের মান হচ্ছে 2500 মিটার রয়েছে, তাহলে একে ডেসিমিটার প্রকাশ করতে হবে। তাহলে 2500 ইন্টু 10 মানে 25,000। 25,000 কি এটা এই পরিমাণ 1 মিনিটে জলসেচ করতে পারে, ঘন ডেসিমিটার এত পরিমাণ জলসেচ করতে পারে। তাহলে বলেছে পাইপটি 60 মিনিটে কতটি জলসেচ করতে পারবে। তাহলে 60 মিনিটে জলসেচ করতে পারবে। দেখো কাটাকাটি করো, নিচের একটা শূন্য একটা শূন্য, উপরের একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এই 7 দ্বারা এই 7কে কেটে দিলাম। 22টাকে লিখতে পারি আমরা 11 গুণিত 2 ইন্টু 7 ইন্টু 250। ওকে, আচ্ছা 250 ইন্টু 2 কত হয়? 500। 500 দেখো কেমন ভাবে ক্যালকুলেশন করতে হয়। 250 দুগুণ হয় 500, আর 500 ইন্টু 11, 5 11 55। তাহলে 5500, 5500 ইন্টু 7, 7 55 কত হয় বলো তো? 7 55, 5 7 35 এর 5, 5 7 35 এর 5 হাতে রইল 3, 5 7 35 আর 3 38, 385।
ইন্টু দুটা শূন্য। ওকে, 385 ইন্টু দুটা শূন্য, এত ঘন ডেসিমিটার জলসেচ করতে পারে। এটা কিন্তু 1 মিনিটে। তাহলে 1 ঘন্টায় পাম্পটি 1 ঘন্টা বা 60 মিনিটে জলসেচ করে কতটা জলসেচ করবে বলো? 60 ইন্টু 38,500 ঘন ডেসিমিটার, বা এটাকে লিটার। আচ্ছা, এটাকে বলা হয় যে কিলো লিটারে প্রকাশ করতে হবে। তাহলে কিলো লিটারে প্রকাশ করতে গেলে কত দ্বারা ভাগ করতে হবে বলতো? 1000 দ্বারা। যেহেতু 1000 লিটার সমান 1 কিলো লিটার, তাহলে বাই 1000 সমান এটা কিলো লিটার হয়ে গেল। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, নিচেও 3টা শূন্য কেটে দাও। ওকে, তাহলে 385 ইন্টু 6 কত হচ্ছে দেখো তো? 5 × 30 শূন্য, হাতে রইল 3, 6 × 8 = 48 আর 3 × 51 1, হাতে রইল 5, 3 × 18 আর 5 = 23, 2310 কিলো লিটার। তাহলে পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলো লিটার জলসেচ করতে পারবে। বুঝতে পেরেছো? 8 অঙ্কটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 3 থেকে 8 মোট 5টি অঙ্ক পড়ানো হলো। তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝে নাও, ভালোভাবে করার চেষ্টা করো। এগুলো প্রত্যেক দিন তোমরা রিভাইজ করো, অবশ্যই ভালো ফলাফল পেয়ে থাকবে। সবশেষে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। বি হ্যাপি। ওকে।